আজকে চলে এলাম আরো একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস ফিজিক্স থেকে। আজকের ক্লাস আলোক বিজ্ঞান। এই ফিজিক্স নামটা শুনলেই আমাদের মধ্যে কি হয়, একটা ভয়ের উদ্দীপনা তৈরি হয়, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সটা ভয়ের নয়, ফিজিক্সটা হচ্ছে যে ভালোবাসা। এই ফিজিক্স পড়েই তুমি সমস্ত জিনিস জানতে পারবে। তাই ফিজিক্সের প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করে। জানি না কেন, কিন্তু ফিজিক্সটা বেশি ভালো লাগে। অঙ্ক অবশ্যই ভালো লাগে, অন্য সাবজেক্ট অবশ্যই ভালো লাগে, কিন্তু তার তুলনায় ফিজিক্সটা মানে আলাদাভাবে আমার কাছে ধরা দেয়। ঠিক আছে? আজকের ক্লাস হচ্ছে আলো। তো আমরা আলোর কটা ধর্ম দেখি। আলোর দুটো ধর্ম আছে, একটা হচ্ছে যে কোণা ধর্ম, আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। আলোর আছে কোণা ধর্ম, আর একটা তরঙ্গ ধর্ম। আলো যে কোণা হিসাবে কাজ করে, মানে এটা আমরা বুঝতে পারবো যে আলো আলো কিসে চলে, সরল রেখায় চলে। এই নীতিতে কতগুলো আমাদের চ্যাপ্টার তৈরি হয়েছে, যেমন হয়েছে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। ঠিক আছে? এই হচ্ছে আলোর কোণা ধর্মের উপর ভিত্তি করে। কোণা ধর্ম মানে কি বললাম, আলো সরল রেখায় চলে। আরেকটা ধর্ম আছে যেটা হচ্ছে আলো তরঙ্গ ধর্ম। মানে কি, মানে হচ্ছে যে আলো অ্যাকচুয়ালি একটা কি তরঙ্গ, তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের প্রমাণ আমরা পাবো আলোর ব্যতিচার, আলোর সমবর্তন, আলোর অপবর্তন, এই সকল চ্যাপ্টার। আপাতত আমাদের আলো সরলরেখায় চলে ধরে করে আমাদের পড়তে হবে। আজকের চ্যাপ্টার আমরা পড়বো আলোর প্রতিফলন। ঠিক আছে? আমরা দেখবো আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলন থেকে আমরা কিছু অঙ্ক করব। আমরা আহ সমতল দর্পণ দেখব, আমরা উত্তল দর্পণ দেখব, আমরা অবতল দর্পণ দেখব, এবং আলোর প্রতিফলন কিভাবে কাজে লাগে সেগুলো দেখব। এবং এক্সাম ওরিয়েন্টেড যে ধরনের কোশ্চেন আসে সেগুলোকে আমরা বিশেষভাবে বিশ্লেষণ করব। ঠিক আছে? তার আগে বলে রাখি, এই ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এই ক্লাসটা হচ্ছে যে যারা হচ্ছে যে এইচএস দিচ্ছ, যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছ। আমরা দেখি প্রায় রেলের পরীক্ষাতে 1 থেকে 2 নাম্বার আলো থেকে আসেই, আলোর প্রতিফলন থেকে কোশ্চেন এসেই থাকে। তাই আলোটাকে যদি আমরা পুরোপুরি শেষ করতে পারি, তাহলে আমাদের আর সায়েন্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আর আটকাবে না। ঠিক আছে? আমরা এখনই তোমাদের সামনে যদি কোশ্চেন দেখাই, রেলের পরীক্ষায় কোশ্চেন, তারপরে আমরা দেখবো যে সিএইচএসএল, সিজিএল, এমটিএস সহ বিভিন্ন পুলিশের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও আলো থেকে কোশ্চেন এসেই থাকে। তাই আলো একটা ভাইটাল চ্যাপ্টার, এবং আলো পুরোটা একদিনে শেষ করা সম্ভব না। তাই আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো। আমরা এখন যে পর্যায়ে চলে গেছি তাতে দেখা গেছে যে আমাদের কাট অফ প্রায় 75%-এর বেশি উঠছে। তার মানে কি, আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং ভালো করে আমরা যে আগে চলে যেতাম কিরকম একটা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষার হলে চলে যেতাম, কিন্তু এখন সেরকম করলে আমরা কোনো নাম্বারই তুলতে পারবো না। আমাদের কি করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আমরা আজকে পড়বো আলোর প্রতিফলন। আমরা দেখবো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, যে আলো বিজ্ঞান সংক্রান্ত যে পড়াশোনা সেটাকে আমরা কি বলি, অপটিক্স। কি বলি? অপটিক্স। এটা একটা অনেক বড় ভাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমরা ছোট ছোট ভাবে পড়বো। ঠিক আছে? যাই হোক, আলোর প্রতিফলন কাকে বলে, বলো দেখি, আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন হচ্ছে যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের উপর আপতিত হয় বা অন্য মাধ্যমের উপর এসে পড়ে, তখন আপতিত আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিফলন। এরপর আমরা কি করব, আমরা ছবির সাহায্যে দেখব। দেখো, এখানে ছবি আঁকছি। দেখো, এখানে ছবি এঁকেছি। এর নাম দিচ্ছি আমি এম ও এম ড্যাশ। ও কোন পয়েন্টে, এই পয়েন্টে।
এটা হচ্ছে যে একটা তীর চিহ্ন দিচ্ছি আমি, এর নাম দিচ্ছি এ, এর নাম দিচ্ছি বি, এর নাম দিচ্ছি এম। তো আমাদের জানতে হবে কোনটা কি। দেখো এখানে দেখাচ্ছে যে একটা এও হচ্ছে একটা আলোক রশ্মি, যেটা একটা সমতলের উপর পড়েছে এবং সেটা কি হয়েছে দিক পরিবর্তন করে আবার পথম মাধ্যমে চলে এসেছে। এই ঘটনাকে বলি আমরা আলোর প্রতিফলন। এইখানে আমাদের যে এও আছে, এওটা কি বলি আমরা, এওটা কি রশ্মিটা পড়ছে, তাহলে এও হচ্ছে যে আপতিত রশ্মি। কি বললাম? আপতিত রশ্মি। তাহলে কি হবে বলো, কি হবে? ওবিটা কি হবে? ওবিটা হচ্ছে যেহেতু প্রতিফলিত হয়ে ওখানে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে এটার নাম প্রতিফলিত রশ্মি। মনে রাখবে। আর ও যে বিন্দুটা আছে, যে বিন্দুতে আলোক রশ্মিটা কোন একটা সমতলের উপর পড়ছে, সেটাকে আমরা বলি আপতন বিন্দু। আপতন বিন্দু, যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে আমরা বলি আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে যদি একটা লম্ব টানা হয়, এটা কার সাথে লম্ব? এই তলের সাথে লম্ব, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলি অভিলম্ব। কি বলি আমরা? অভিলম্ব। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপর দেখো এই যে এম ও এম ড্যাশ দেখেছি, এটা কি? এটা একটা দর্পণ। এম ও এম ড্যাশ হচ্ছে দর্পণ। কি দর্পণ স্যার? সমতল দর্পণ। যেহেতু সমতল আছে, তাহলে এখানে দেখবো আমরা কি, এই নিচের দিকটা কি আছে এরকম করে দাগ দাগ কেন করা আছে স্যার? এই দিকটা পারদ দেওয়া আছে, ঠিক আছে? দেখবো আমরা আয়নার কি হয়, নিচ দিকটা পারদ দেওয়া থাকে, তাহলে উপর দিকটা এরকম করে আমরা দেখতে পাই, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো, আমরা এতদূর তো ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে অভিলম্বটা কার সাথে লম্ব বললাম? তলের সঙ্গে লম্ব, ঠিক আছে? এরপরে আপত্ত রশ্মি আর অভিলম্বের মধ্যে যেটা কোণ, সেটাকে আমরা বলি আপতন কোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ ও এম, এটা কি? এটা হচ্ছে আপতন কোণ। কিভাবে? তাহলে কি হবে? বি ও এন, এটাকে আই দিয়ে প্রকাশ করি আপতন কোণ। বি ও এন মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে কি কোণ? প্রতিফলন কোণ। কি বললাম? প্রতিফলন কোণ। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আমরা দেখব যে প্রতিফলন কোণ আর আপতন কোণের মান সমান, একটু পরে আসছি আমরা। তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার। এরপর একটা জিনিস আমরা বুঝবো, কি বুঝবো? যে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের কি কি সূত্র আছে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রতিফলনের সূত্র লিখি, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের কটা সূত্র আছে স্যার? দুটো সূত্র আছে। প্রথম সূত্র কি বলছে ভালো করে দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। একই সমতল বলতে এখানে কি স্যার? এই পুরো জিনিসটা বোর্ডের তলে আঁকা আছে, তার জন্য বোর্ডের তল, খাতা থাকলে খাতার তল, মানে একই সমতলে জিনিসটাকে থাকতে হবে। আর 2 নম্বর সূত্র স্যার, 2 নম্বর সূত্র হচ্ছে কি না, আপতন কোণের মান প্রতিফলন কোণের মান সমান। এই যে আই আর আর, এবার থেকে যতগুলো ছবি আঁকবে সব ছবিতে এই আই আর আর যেমন সমান থাকে, এই আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে। আপতন কোণ কোনটা বললাম স্যার? আপতন কোণ হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে অভিলম্বের সঙ্গে কোণ। অনেক সময় তোমাকে এই কোণটা দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে এই কোণটা দিয়ে দেবে, তোমাকে বলবে যে আপতন কোণ বের করবে। তাহলে কি করে স্যার বার করবো? ধরো আমি থিটা লিখছি না, আমি ধরো বলছি যে ধরো একটা আলোক রশ্মি বললো দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলন কোণ কত হবে? বড় অ্যান্সার কত হবে? কত অ্যান্সার কি বলেছে? দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে পড়লে আপতন কোণ কত হবে? এই কোণটা কত? অভিলম্ব মানে 90 টোটালটা। তাহলে এইটা যদি আমার 30 দেওয়া থাকে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা নিশ্চয়ই 60 হতে হবে, হ্যাঁ কি না? যদি বলেছে যে দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণ, মানে এই নিচের দিকের কোণটা দেওয়া আছে, উপরের কোণটা কত হবে? 90 হবে, কারণ হচ্ছে যে টোটালটা কত? 90, উপরের কোণটা কত হবে? 60 হবে।
আমি কি বলবো, এম ও এন, এটা হচ্ছে 90, অভিলম্ব যেহেতু 90 করে আছে, তাহলে দর্পণের সঙ্গে কোণ দেওয়া আছে 30, তাহলে উপরের কোণটা কত হবে, অবশ্যই 60 হবে। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, 60 হবে। অ্যান্সার কত হবে, 60। আমি কি বলেছিলাম, একটা আলোক রশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলন কোণ কত হবে। প্রথম অপশনটা হলো 30 ডিগ্রি, তোমরা দেখবে যে আপতন কোণ 30 দেওয়া আছে, প্রতিফলন কোণ 30 হবে। আরে আপতন কোণ ওটা না, আপতন কোণ মানে হচ্ছে দর্পণের সঙ্গে যে কোণ সেটা আপতন কোণ না তো, আপতন কোণ হচ্ছে অভিলম্বের সঙ্গে যেটা কোণ। কোশ্চেন পড়ে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এরপর চলো দেখি আমরা ত্রুটি কোণ। ত্রুটি কোণ মানে হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ত্রুটি কোণ স্যার কাকে বলবো, ত্রুটি কোণ হচ্ছে যে আলোক রশ্মি মূল পথ থেকে যতটা কোণে ঘুরে যায় সেটা হচ্ছে তার ত্রুটি কোণ। আচ্ছা, যদি এই দর্পণটা না থাকতো, যদি ধরো এই দর্পণটা না থাকতো, তাহলে রশ্মিটা কোন দিকে যেত, রশ্মিটা যেদিকে পড়ছে সেই দিকে সোজা চলে যেত। একটু আগে বললাম যে আলো সরল রেখায় চলে, এই ধর্মকে বেস করে আমাদের এই চ্যাপ্টারটা করা হয়েছে। তাহলে যদি দর্পণটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা এই পথে যেত না, যেত না, যেত স্যার, যেত তো। তাহলে দর্পণটা থাকার জন্য কি চেঞ্জ হয়েছে, দর্পণটা থাকার জন্য হচ্ছে রশ্মিটা এইখান থেকে এতটা কোণ ঘুরে গেছে, এইটা হচ্ছে ত্রুটি বা ডেল্টা দিয়ে প্রকাশ করা, এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে। তাহলে কি বললাম, আলোক রশ্মি মূল পথ থেকে প্রতিফলনের পর যতটা কোণে ঘুরে যায় সেটা হচ্ছে তার ত্রুটি কোণ, যেটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে থিটার মান আমরা বার করবো, কত হবে বলো। আচ্ছা, এটা যদি আমি নাম দিই সি, তাহলে এ ও সি এর মান কত, এ ও সিটা কি, এ ও সি একটা সরল কোণ, অঙ্কতে পড়েছো, এ ও সি সরল কোণ, সরল কোণ মানে হচ্ছে যে 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা লিখতে পারি, আমাদের কি বার করতে হবে, ত্রুটি কোণ, ত্রুটি কোণ মানে কত স্যার, ডেল্টা, ডেল্টা মানে কত স্যার, বি ও সি, তাই তো। তাহলে বি ও সি মানে কি স্যার, আমরা লিখতে পারি যে এ ও সি, এ ও সি মানে টোটালটা মাইনাস হচ্ছে এ ও বি, লেখা যায় না, যায় না, এ ও বি। দেখো ফিজিক্স বুঝতে পারলে খুব ইজি। তাহলে এ ও সি এর মান কত আমরা জানি স্যার, 180 ডিগ্রি। আর এ ও বি এর মান তোমরা আবার বলবে কত হবে স্যার, এই টোটাল কোণ মানে আই কোণ প্লাস আর কোণ, তাহলে এটা আমরা লিখতে পারি আই প্লাস আর। এত পর্যন্ত ক্লিয়ার। এরপরে স্যার আমরা এখনই প্রতিফলনের সূত্রে বললাম কি, যে এই কোণটা আর এই কোণটা সমান, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে আমরা এটা লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই, তার মানে যোগ করলে যেটা আসে 180 ডিগ্রি মাইনাস 2i, এটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে আমাদের কি এই ফর্মুলা থেকে অঙ্ক আসবে, তাহলে আমরা এটা সরাসরি মনে রেখে দেবো, ডেল্টা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। ধরো একটা অঙ্ক আমি বলছি, বললো কি বললো, এখনকার অঙ্ক সোজাসুজি আসবে না, যে বলবে যে আপতন কোণ 30 ডিগ্রি হলে ত্রুটি কোণ কত হবে, আসবে না। এরকম আসবে যে একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে ধরো বলবে যে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে ত্রুটি কোণ কত। তাহলে এই কোণটা হচ্ছে 60, এরকম বলা থাকবে যে একটা আলোক রশ্মি দর্পণের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে এটা যদি 60 হয় তাহলে এই উপরেরটা কত হবে স্যার, এটা কত হবে, আইটা কত হবে স্যার 30 ডিগ্রি। তাহলে স্যার ত্রুটি কোণ কত হবে, ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে কত আসবে 180 ডিগ্রি মাইনাস 2i, আই মানে কত স্যার 30, তার মানে কত হয় 60, তাহলে 180 মাইনাস 60 করলে স্যার কত হয় 120 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। বুঝে গেছে। কিংবা এরকম থাকতে পারে, যদি বলে প্রতিফলন কোণ 60 ডিগ্রি হলে ত্রুটি কোণ কত, কোনো একটা আলোক রশ্মির প্রতিফলন কোণ বলা আছে 60 ডিগ্রি, তোমাকে বলবে যে ত্রুটি কোণ কত। তাহলে স্যার আমরা কি করতে পারবো না, পারবো, আমার সূত্র জানি কি, ডেল্টা সমান হচ্ছে যে 180 ডিগ্রি মাইনাস 2i, স্যার আই জানি আর দেওয়া আছে, আই আর আপনার সমান, তাহলে 180 মাইনাস 60 ইজ ইকুয়াল টু কত হবে 120 ডিগ্রি, ঠিক আছে। আমরা ফিজিক্স অনার্সের পড়া পড়ছি না, আমরা জাস্ট যেটা পড়ছি আমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেই ধরনের কিছু পড়ছি, ঠিক আছে। কারণ ফিজিক্সটা পড়লে ভালো লাগবে, ঠিক আছে, একটু দেখো মনোযোগ দিয়ে ভিডিওটা।
এরপর আমরা দেখবো কি দেখবো স্যার, লম্ব আপতন। লম্ব আপতন কি, তার নামটা শুনে কি বোঝাচ্ছে লম্ব আপতন? লম্ব আপতন স্যার লম্ব ভাবে আপতিত হবে। লম্ব ভাবে আপতিত হওয়া মানে কি, তোমরা ভাবছো আপতন কোণ 90 ডিগ্রি? না, পরীক্ষা আসে লম্ব আপতনে আপতন কোণ কত, তোমরা দেখছি যে লম্ব আপতন লেখা আছে, লম্ব আপতন লিখলেই তো স্যার লম্ব মানে 90, আই সমান 90 করে দিয়ে চলে ঘর চলে এলাম, না হবে না, পরীক্ষায় ভুল হয়ে যাবে। লম্ব আপতন জিনিসটা বুঝতে হবে। যদি ধরো এইটা হচ্ছে সমতল দর্পণ ছিল, বা একটা সমতল তলও আমরা বলতে পারি, আলোক রশ্মি যদি লম্ব ভাবে আপতিত হয়, তাহলে স্যার আপনি বলছেন লম্ব ভাবে আপতিত হয়, আবার বলছেন আপতন কোণ 90 হবে না, এটা কিভাবে স্যার পসিবল? আলোক রশ্মি লম্ব ভাবে তো আপতিত হয়, কার সাথে লম্ব হবে? তলের সাথে লম্ব হবে। তলের সাথে লম্ব ভাবে আপতিত হওয়া মানে কি স্যার, আপতন কোণ কত? আপতন কোণ কি 90 ডিগ্রি স্যার? এটা 90 ডিগ্রি। এটা কি আই বলেছিলাম? আই কোনটা বলেছি, যেটা হচ্ছে যে আমাদের অভিলম্বের সঙ্গে কোণ, তাই তো? তাহলে আমাদের স্যার অভিলম্বটাই কোথায় আছে স্যার, সেটা তো বুঝতে পারছি না। তাহলে আমি যদি সেম নাম দিই এম ও এম ড্যাশ, অভিলম্ব স্যার এই বরাবরই ছিল, হ্যাঁ কি না? ও এম তো এই বরাবরই ছিল, তাহলে রশ্মিটা পড়েছে অভিলম্ব বরাবর, তাহলে আই এর মান কত হবে স্যার? আই সমান অবশ্যই 0 ডিগ্রি। পরীক্ষায় কোশ্চেন আসে যে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত, বা পড়তে পারে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত, কত অ্যান্সার হবে? 0 ডিগ্রি অ্যান্সার হবে স্যার। কেন 0 ডিগ্রি? কারণ এই লম্ব বরাবর যদি পড়ে তাহলে কি বলেছি আমরা, আই প্রতিফলনের সূত্র তো ভায়োলেট হবে না, আই সমান আর সবসময়ই হবে, তাই তো? আই সমান আর সবসময়ই হবে, তাহলে আই যদি 0 হয় প্রতিফলন কোণ কত হবে? 0 হবে। তাহলে আই যদি 0 হয় আর যদি 0 হয়, তার মানে কি, যেদিকে রশ্মিটি এসছে সেই দিকে রশ্মিটি ব্যাক করে যাবে। তার মানে হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে স্যার কি হয়, লম্ব আপতনের ক্ষেত্রে আমাদের রশ্মিটা লম্ব ভাবে আপতিত হয়, কার সঙ্গে? তলের সঙ্গে, যার জন্য আপতন কোণ কত হয়ে যায়? 0 ডিগ্রি। আর আপতন কোণ যখনই 0 ডিগ্রি হয়ে যায় তখন আমাদের প্রতিফলন কোণটা হয়ে যায় 0 ডিগ্রি, যার জন্য কি হয়, রশ্মিটা যে পথে আসে স্যার সেই পথেই ব্যাক করে দেয়। মাথায় রইবে? তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কি বললাম, রশ্মিটা যে পথে আসে সেই পথেই ব্যাক করে যায়, মানে আলোক রশ্মির পথটা কি হয় বলো? আলোক রশ্মি প্রত্যাবর্তন করে, প্রত্যাবর্তন, যে পথে এসেছিল সেই পথে ফিরে যাবে। তাহলে এখানে মনে রাখবে, এখানে আপতন কোণ বললে 0 ডিগ্রি হবে, প্রতিফলন কোণ বললে 0 ডিগ্রি হবে। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে যে কি কোণ, এটা দর্পণের সঙ্গে কোণ। এই যে 90 ডিগ্রি কোণটা আমরা দেখছি, এটা হচ্ছে দর্পণের সঙ্গে কোণ, এটা আপতন কোণ নয়। আপতন কোণ হচ্ছে যে এই অভিলম্বের সাথে কোণ, আপতন কোণ হচ্ছে এই কোণটা, আমরা এই কোণটাকে আপতন কোণ ধরবো না। এরপর আমরা দেখবো আলোর প্রতিফলনের দুই রকমের, কিরকম স্যার? একটা হচ্ছে যে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আমি যদি এখানে দেখিয়ে দিই যে এটা দু রকম হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা কি স্যার? বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি বলছে, নিয়মিত প্রতিফলন হচ্ছে যে যখন একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোন একটা সমতলের উপর আপতিত হয়, তখন কি হয়, প্রতিফলনের পরেও রশ্মিগুলা সমান্তরাল থাকে, এই যে ঘটনাটা একটা নিয়মিত প্রতিফলন, আমি সবাইকে বুঝাচ্ছি। আর বিক্ষিপ্ত প্রতিফলন বলছি যখন কোনো আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি যখন কি হয় না, কোনো একটা বক্র প্রতিফলক তলের উপর পড়ে, তখন কি হয়, সেটা প্রতিফলনের পর রশ্মিগুলো আর পরস্পর সমান্তরাল থাকে না, তাহলে সেটাকে আমরা বলবো বিক্ষিপ্ত প্রতিফলন। আমরা দেখবো বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি, আমরা যদি লাইটের এগেনস্টে যদি বইটাকে রাখি তাহলে কি হবে, বইটা কি আমরা দেখতে পাই না? দেখতে তো পাবো হালকা হালকা। কিংবা এই যে দেয়ালের তল, মসৃণ তল, দেয়ালের তল কি তল, এগুলো অমসৃণ তল, তাহলে এই অমসৃণ তলে আমাদের কি হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, মানে লাইটটা চারদিকে ছড়িয়ে পড়ে। চলো আমি নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে তাহলে আমি কি বললাম, যে একটা সমতল লাগবে, কি লাগবে? একটা সমতল লাগবে। আর অমসৃণ প্রতিফলকের ক্ষেত্রে কি হবে, বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে অমসৃণ প্রতিফলক বা আমাদের এগুলো হলো প্রতিফলক, আমি এটা ধরে নেব। হয় যে
তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, রশ্মি কিন্তু সমান্তরাল ভাবেই পড়বে, এটাতেও এরকম ভাবে সমান্তরাল ভাবেই রশ্মি পড়ছে, এরকম সমান্তরাল ভাবেই রশ্মি পড়ছে, এইটাতেও সেম সমান্তরাল ভাবে রশ্মি পড়ছে, কারণ রশ্মিগুলো যখন পড়ছে তখন তো সমান্তরাল রশ্মি উঠতে থাকছে, তাই কি না? তাহলে স্যার এগুলো যদি প্রতিফলিত হয় রশ্মিগুলো তাহলে কেমন হবে স্যার? এগুলো স্যার এইরকম ভাবে চলে আসে। দেখো এরকম ভাবে এসেছিল, এরকম ভাবে সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়েছিল। তার মানে কি, এই রশ্মিগুলো এরকম ভাবে পড়েছে এবং এরকম ভাবে প্রতিফলিত হয়েছে। স্যার এই রশ্মিগুলো স্যার কোন দিকে যাবে? পড়েছে তো স্যার সমান্তরাল ভাবে, এই রশ্মিগুলো কোন দিকে যাবে? স্যার এটা কি করে বুঝবো আমরা কোন দিকে যাবে? এটার ক্ষেত্রে এটা কিভাবে গেল? দেখো প্রতিফলন হোক, বিক্ষিপ্ত প্রতিফলন হোক কিংবা নিয়মিত প্রতিফলন হোক, প্রতিফলনের সূত্র মেনে চলতে হবে। তাহলে এগুলো প্রত্যেকটাতে একটা করে অভিলম্ব টানা আছে, কি আছে? অভিলম্ব আঁকা আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান করা আছে, এটা ক্ষেত্রে স্যার সেম হবে। তাহলে স্যার এর ক্ষেত্রে যদি সেম করি, যেহেতু প্রতিফলন হচ্ছে তার জন্য কি প্রতিফলনের সূত্র মানতে হবে, আর যদি প্রতিফলনের সূত্র মানতে হয় তাহলে এটা লম্ব টানতে হবে। স্যার এটা যদি লম্ব আমি টানি তাহলে এটা কিরকম হবে? এইটা হচ্ছে তল, এখানে পড়েছে তলের সঙ্গে আমি লম্ব টানবো, আমি জানি না কোন দিকে যাবে, এই তলের সঙ্গে আমি লম্ব টানলাম, দেখা যায় যে তলের সঙ্গে আমি লম্ব টেনেছি। তাহলে এই যে কোণটা আছে স্যার, এই যে কোণটা এটা হচ্ছে আপতন কোণ, তাহলে এটা যদি প্রতিফলন কোণ করতে যায় তাহলে এটা সমান করে বেরোবে, তাই তো? তার মানে রশ্মিটা যাবে এরকম ভাবে, রশ্মিটা কেমন করে যাবে? এরকম করে, কারণ ওই কোণটা আর এই কোণটা মোটামুটি সমান করে বার করবে। এবার স্যার যদি এরকম ভাবে পড়ে, আবার এরকম ভাবে পড়েছে, এরকম ভাবে যদি পড়ে স্যার, এই যে যে পয়েন্টে ছেদবিন্দু সেই পয়েন্টে একটা স্পর্শক টানবো, স্পর্শক বুঝে তো, সেই পয়েন্টে একটা স্পর্শক টানলাম, সেই পয়েন্টের সমান করে একটা অভিলম্ব টানবো, তারপরে রশ্মিটা কি হবে, এটার মোটামুটি সমান কোণ করে আপতন প্রতিফলন কোণ করে যাবে, যেদিকে যাবে যাবে, তাহলে এদিকে বেরোচ্ছে, ঠিক আছে? এইটা যদি আমি দেখি, এই যদি কোনো টানা হয় এরকম করে, এরকম করে টানলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তলটার সাথে এরকম ভাবে হচ্ছে, এরকম ভাবে হলে স্যার এটা সমান্তরাল ভাবে, মানে এটা সমান করে বেরোবে, এরকম করে যাবে। তাহলে আমরা দেখলাম তিনটে রশ্মি কোন দিকে গেল? তিন দিকে গেল। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন যখন হয় তখন কি হয়? রশ্মিগুলো প্রতিফলনের উপর সমান্তরাল থাকে না। কে বুঝতে পারেনি? আমরা ভাবছি এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, এটা সমান্তরাল হবে, এঁকে দেবো, হবে না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিফলনের সূত্র, মানে আমাদের যে আই সমান আর, আই সমান আর, এই যে সূত্রটা, এটা মেনে চলতে হবে, ঠিক আছে? তাহলে বক্র প্রতিফলক তল হোক, আমাদের সমতল প্রতিফলক তল হোক, সেক্ষেত্রে কি হবে? যে আমাদের প্রতিফলনের সূত্রগুলো মেনে চলতে হবে। একদম ক্লিয়ার? ঘুষা কাজ, ঘুষা কাজ দেখছো যে কাজটা ধরো ঘুষে গেছে, সেটা কি হয়? সেটা হচ্ছে যে অমসৃণ তল হলো, অমসৃণ তল হলে কি হয়? এটার থেকে কি হবে? বিক্ষিপ্ত প্রতিফলন হবে। তাহলে ঘুষা কাজ যদি আমরা দেখি সব জায়গাটাই একটা উজ্জ্বল উজ্জ্বল মনে হবে, কিন্তু এই কাজটাকে যদি জলের মধ্যে রাখা হয় তাহলে কি হবে? সেটা তখন মসৃণ হয়ে যাবে, তলটা কি হবে? মসৃণ তল হয়ে তখন কি হবে? আমাদের নিয়মিত প্রতিফলন হবে, যার ফলে আমরা স্বচ্ছ দেখবো, ঠিক আছে? আমরা দেখবো, তোমরা বলতে পারবে যে আমাদের যে ক্যামেরার ভিতরটা কেন কালো করা হয়, ক্যামেরার যে নল, নলের ভিতরটা কেন কালো করা হয়? কারণ হচ্ছে কালোটা হচ্ছে যে আমাদের প্রতিফলন হয় না কালোতে, কালোতে কি হয়? কালোটা আমাদের সমস্ত আলোকে শোষণ করে নেয়। তাহলে যেহেতু ক্যামেরার ভিতরে, যেহেতু ক্যামেরা একটা নল হয়, ক্যামেরা একটা নল হয়, সেখানে আমরা যদি কোনো একটা বস্তু দেখি, তাহলে যদি এই জায়গাগুলোতে প্রতিফলন হয় তাহলে বস্তুটা ভালো দেখতে পাওয়া যাবে, কি যাবে না? আর যদি এই পুরো পোর্শনটা কালো করে দেওয়া হয়, যাতে করে অবাঞ্ছিত আলোর যে আমাদের যে প্রতিফলনটাকে রোধ করা যেতে পারে, ঠিক আছে? এরপর আমাদের জানতে হবে প্রতিবিম্ব। স্যার প্রতিবিম্ব জিনিসটা কি? প্রতিবিম্ব মানে ইমেজ,
প্রতিবিম্ব হচ্ছে যে যদি ধরো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা আলোক রশ্মি প্রতিসৃত বা প্রতিফলিত হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয়টাকে প্রথমটা হলো প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব বুঝতে গেলে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে যে এটা দু প্রকার হয়, একবারে দেখে দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, কি বললাম? সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ। আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ওই যে বললাম, যদি সত্যি সত্যি মিলিত হয় তাহলে সেটা সৎ প্রতিবিম্ব। কিরকম? ধরো লেন্স যদি আমি দেখি, এটা হচ্ছে লেন্স। ধরো এখানে একটা কোনো একটা বিন্দু উৎস আছে, কি আছে? বিন্দু অবজেক্ট। তাহলে কি হবে? এইখান থেকে আলোক রশ্মি এখানে আসবে, এইখান থেকে আলোক রশ্মি এখানে আসবে। প্রতিফলনের পর তারা কি হবে? অ্যাকচুয়ালি প্রতিসরণ হয়, লেন্সে কি হয়? প্রতিসরণ। প্রতিসরণের পর, প্রতিসরণ কি স্যার? প্রতিসরণ আমরা পড়াবো পরে ক্ষেত্রে, যা জেনে রাখার জন্য এখানে আমি বলি। প্রতিসরণের পর কি হয়? এখানে এরা একটা পয়েন্টে মিলিত হয়। এই পয়েন্টটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। এই পয়েন্টটাকে বলা হয় আমাদের ইমেজ বা প্রতিবিম্ব। এর সত্যি সত্যি মিলিত হয়েছে, তাই এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। আর যদি সত্যি সত্যি না মিলিত হয় সেক্ষেত্রে আমরা বলবো অসৎ প্রতিবিম্ব, যেটা হয় আয়নাতে করতে হয়। আমি দেখাচ্ছি একটা তোমাদের ছবি এঁকে। এটা ধরো একটা আয়না, হুম, এইখানে ধরো একটা বস্তু আছে, একটা রশ্মি সোজা এরকম ভাবে আসবে ধরো, আর একটা রশ্মি ধরো এরকম ভাবে এসে পড়বে। এটা হচ্ছে বস্তু। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? যে বস্তুটা এটা এটা এরকম ভাবে পড়ছে, আমি এই রশ্মিটার ক্ষেত্রে বলছি, এই রশ্মিটা এরকম ভাবে পড়ছে, তো তাহলে আমি একটা অভিলম্ব টানলাম, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। আমরা কি বলেছি? যে এটা হচ্ছে যে আপতন কোণ, তাই তো। তাহলে কি হবে? আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, তাই তো। তাহলে আমি যদি মোটামুটি এটা দেখি যে এরকম ভাবে বস্তুটা যাবে, তাই কি না? যাবে। এটা একটু পিছন দিকে বাড়িয়ে রাখবে, ঠিক আছে। কেন রাখছে একটু পরে কিনতে হবে। কারণ এটা যদি আই হয় এটাও আই হতে হবে, বা আর যেটা সেটাই আই, তাই তো। 1800 স্যার কোন দিকে যাবে? স্যার এই রশ্মিটা এরকম ভাবে পড়েছে, এটা কিভাবে পড়েছে? 90 ডিগ্রি করে, মানে কি? তার লম্ব আপতন হয়েছে। লম্ব আপতনে কি বলেছিলাম? যেদিকে এসছে সেদিকে ফেরত চলে যাবে। তাহলে এইটা মনে করতে পারি যে আমরা একটা কোনো একটা পয়েন্ট থেকে আসছে, সেটা হচ্ছে যে এটা আমি যোগ করলাম, ঠিক আছে। ছবিটা ঠিক হলো না, এটা পেছনে আসবো। যাই হোক, যদি মেপে মেপে করা হয় এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সমান হবে, এটা হচ্ছে যে আই, ইমেজ, ঠিক আছে। তাহলে এই বস্তুটার ইমেজ হচ্ছে এইখানে, আয়নার পিছনে। আয়নার পিছনে আমরা যে মুখ দেখি আয়নাতে, আমরা কিসে মুখ দেখি? সমতল দর্পণে মুখ দেখি। সমতল দর্পণে মুখ দেখলে আমরা প্রতিবিম্বটা কি দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায়, আমরা দেখতে পাই, কিন্তু এটা ছবি তুলতে পারবো না। ওটা আমরা ছবি তুলতে পারবো না, কারণ ওটা আয়নার পিছন দিকে হয়েছে, এটা কাল্পনিক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার জন্য এইটা হচ্ছে যে অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ, আর এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজকে সবসময় পর্দায়ও খোলা যাবে, আর হচ্ছে যে ফটো তোলা যাবে। একে পর্দায় খোলা যাবে? পর্দায় খোলা যাবে না। আমি চেষ্টা করলে এটাকে পর্দায় খোলা পারবো। তাহলে বুঝতে পেরেছো? এবারে সমতল দর্পণে প্রতিবিম্বের কতগুলো আমি বৈশিষ্ট্য বলে দিই। যে এইটা হচ্ছে বস্তু দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব, সেটা হচ্ছে বস্তু দূরত্ব, ঠিক আছে।
দর্পণ থেকে বস্তু দূরত্ব সেটা হচ্ছে বস্তু দূরত্ব, মানে যদি একটা নাম দিই আমি, ধরো এটা আমি নাম দিলাম যে পি, ঠিক আছে? তাহলে ওপি আর পিআই সমান বস্তু দূরত্ব, দর্পণ থেকে বস্তুটা যত দূরে থাকবে দর্পণ থেকে প্রতিবিম্ব তত দূরেই গঠিত হবে। যদি প্রতিবিম্বটা দর্পণের দিকে, বস্তু যদি দর্পণের দিকে ইউ বেগে এগিয়ে যায়, তাহলে প্রতিবিম্বটাও দর্পণ থেকে ইউ বেগে আসবে, ঠিক আছে? তার মানে এদের মধ্যে আপেক্ষিক বেগ পরীক্ষা আছে, তাহলে কত হবে? ইউ, একদিকে ইউ প্লাস যাচ্ছে, আবার উল্টো দিকে যাচ্ছে, তার মানে কি মাইনাস ইউ। তাহলে স্যার কত হবে? অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগ বার করতে বলেছে, তাহলে কি হচ্ছে? ইউ মাইনাস মাইনাস ইউ, তার মানে স্যার কত হচ্ছে? 2u। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। বুঝতে পারলেন না? ধরো একটা বস্তু, ধরো তুমি তুমি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে ছুটে যাচ্ছে, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বটা তোমার দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসবে। তার মানে তোমাদের দুজনের মধ্যে আপেক্ষিক বেগ কত হবে? যোগ করতে হয়, দুটো দুদিকে গেলে আমি আপেক্ষিক বেগে বলেছি যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে কত হবে? 10 মিটার পার সেকেন্ড। কেউ বুঝতে পারেনি? তাহলে সমতল দর্পণে কি হয় বললাম, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয় এক। এক হচ্ছে যে তোমার হচ্ছে যে কি হয় না, প্রতিবিম্বটা অসৎ হয়। 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তোমার পার্শ্বীয় পরিবর্তন স্যার কি জিনিস? পার্শ্বীয় পরিবর্তন এই দেখো, এই যদি এখানে বি থাকে, এটা যদি দর্পণ হয়, এইখানে যদি বি থাকে, তাহলে এই বিটাকে দর্পণের উল্টো দিকে আমরা এরকম ভাবে দেখব, তাই তো? তাহলে কি হলো? প্রতিবিম্বটা পাশাপাশি উল্টে গেল না? এই পাশাপাশি যে উল্টে যাওয়ার ঘটনা, এটাকে আমরা বলি পার্শ্বীয় পরিবর্তন, মনে রাখবে। তাহলে দেখবে যে আমরা অ্যাম্বুলেন্স গাড়িতে আমাদের কি হয়, অ্যাম্বুলেন্স কথাটা উল্টো দিকে লেখা থাকে। কেন লেখা থাকে? কারণ অ্যাম্বুলেন্স গাড়ির সামনে, ধরো গাড়িতে যাচ্ছে, তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, সেই গাড়ির তোমার মিররে, ভিউ ফাইন্ডারে তোমার কি হলো, অ্যাম্বুলেন্স লেখাটা পড়লো, তখন কি হবে? সোজা হয়ে যাবে। কি হবে? পাশাপাশি তো পার্শ্বীয় পরিবর্তন ঘটে, ঠিক আছে? পার্শ্বীয় পরিবর্তন ঘটে, তখন যদি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাহলে এটা ছেড়ে দেবে। তাহলে সদ্বিম্ব অসদ্বিম্ব নিয়ে কারো কোনো প্রবলেম আছে? থাকার কথা না, একদম ইজি জিনিস। স্যার সমতল দর্পণ কি প্রতিবিম্ব গঠন করে বললাম স্যার? অসৎ প্রতিবিম্ব। স্যার সমতল দর্পণে কি সৎ প্রতিবিম্ব গঠন করা সম্ভব কোনোভাবে? হ্যাঁ স্যার সম্ভব। কিভাবে? একটা বিশেষ কন্ডিশনে সমতল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। কখন? স্যার যদি রশ্মিগুলা অভিসারী রশ্মিগুচ্ছ হয়। স্যার অভিসারী মানে, অভিসারী মানে দর্পণটা যদি না থাকতো তাহলে রশ্মিগুলো একটা পয়েন্টে মিলিত হতো, সেই রশ্মিগুলোকে আমরা বলি অভিসারী রশ্মি। ধরো এটা দর্পণ, যদি দর্পণ না থাকতো রশ্মিটা এরকম ভাবে চলে যেত, একই না। আর এইখানে ধরো একটা রশ্মি এরকম ভাবে এসে পড়েছে, এই যে দুটো রশ্মি দর্পণটা যদি না থাকতো তাহলে কি করতো? এই একটা কোনো একটা পয়েন্টে এসে এ মিট করতো, তাই কি না? হ্যাঁ করতো, এই পয়েন্টে এসে করে কোনো একটা পয়েন্টে মিট করতো। কিন্তু সে দর্পণটা থাকার জন্য কি হয়েছে? দর্পণটা থাকার জন্য, দর্পণটা থাকার জন্য কি হয়েছে না স্যার, রশ্মিগুলো তো এইভাবে যায়নি, রশ্মিগুলো কি হয়েছে? প্রতিফলনের নিয়ম অনুসারে গেছে, তাই তো? তাহলে প্রতিফলনের নিয়ম অনুসারে যদি যাই, তাহলে এরকম হবে, এদিকে রশ্মিগুলো আসছিল, এইদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে, তাহলে কোনো একটা জায়গায় মিলিত হয়েছে। এইটা হচ্ছে যে আমাদের ইমেজ, এইটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। তাহলে একটা বিশেষ কন্ডিশনে বললাম না যে আমাদের সমতল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। কখন স্যার? যদি অভিসারী রশ্মিযুক্ত এসে আপতিত হয়। কি বললাম? অভিসারী, অভিসারী রশ্মি যদি কোনো সমতল দর্পণের উপর আপতিত হয়, তাহলে কিন্তু স্যার সমতল দর্পণেও সৎ প্রতিবিম্ব গঠন করা সম্ভব। এই একটা মাত্র কন্ডিশনেই সমতল দর্পণ সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে, বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অসৎ প্রতিবিম্ব গঠন করবে, ঠিক আছে? এটা আমরা মনে করতে পারি যে ওটা হচ্ছে যে অসৎ বস্তু, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। অভিসারী রশ্মি কাকে বলে বললাম? অভিসারী রশ্মি যে রশ্মিগুলো দর্পণ না থাকলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই রশ্মিগুলোকে আমরা বলি অভিসারী রশ্মি। স্যার আপনি বলছেন পার্শ্বীয় পরিবর্তন, স্যার পার্শ্বীয় পরিবর্তন কি সব অক্ষরের হয়? পার্শ্বীয় পরিবর্তন কি বললাম? পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা। সব অক্ষরের হয় না। কোন কোন অক্ষরের হয় না?
এরকম মোহিত বলে কোন অক্ষর আছে, MOHIT, মোহিত, ডাব্লিউ, এরকম অনেক অক্ষর আছে যেগুলোর ক্ষেত্রে কি হয়, পার্শ্বীয় পরিবর্তন হয় না, মানে এইদিকে দর্পণে আগেও যেমন দর্পণে প্রতিফলন হওয়ার পর সেম দেখতে পাচ্ছি। সমতল দর্পণে আরেকটা প্রতিবিম্বের বৈশিষ্ট্য বলতে ভুলে গেছি আমি, যে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে। বস্তুর আকার সমান সমান প্রতিবিম্বের আকার। যদি 5 মিটার দৈর্ঘ্যের বস্তু হয় তাহলে প্রতিবিম্বের 5 মিটার দৈর্ঘ্যের, ঠিক আছে। চলো কতগুলো জিনিস জেনে রাখি। কি জিনিস জানবো, জেনে রাখি, কি জানবো, জানবো যে একটা ধরো দর্পণকে, একটা দর্পণ তো এরকম ছিল, এটা ছিল আবদ্ধ রশ্মি, এটা অবিলম্ব, এটা ছিল প্রতিফলিত রশ্মি, তাই তো। যদি আপতিত রশ্মি যেমন আছে সেরকমই যদি থাকে, কিন্তু দর্পণটা যদি এরকম অ্যাঙ্গেল করে ঘুরাই দিই, তাহলে দর্পণটা আগে দর্পণ ছিল এটা, এখন দর্পণ এটা, এটা থিটা কোণে ঘোরা হয়েছে, তাহলে প্রতিফলিত রশ্মিটা 2 থিটা কোণে ঘুরে যাবে। কি বললাম, আপতিত রশ্মি অপরিবর্তিত রেখে যদি দর্পণকে থিটা কোণে ঘুরে দেওয়া হয়, তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে। ধরো কোনো ব্যক্তি তার নিজের দৈর্ঘ্যের পূর্ণ প্রতিবিম্ব যদি দেখতে চাই, তাহলে কত দৈর্ঘ্যের, মিনিমাম কত দৈর্ঘ্যের দর্পণ ইউজ করতে হবে। মানে ধরো 6 ফুট দৈর্ঘ্যের কোনো ব্যক্তি, সে যদি ধরো তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে যায়, তাহলে তাকে 3 ফুট দৈর্ঘ্যের দর্পণ হলে হয়ে যাবে। স্যার কি করে হবে, বলতে পারবে কেউ কি করে হবে? দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে আমি বলছি, দেখো এটা মনে রাখবে যে কোনো ব্যক্তি নিজের দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের দর্পণ ব্যবহার করে পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবেন। আমরা এই জন্য বলি ফিজিক্সটা ইন্টারেস্টিং, কেন ইন্টারেস্টিং, এই যে আমরা প্রমাণ সহ পুরো পেয়ে যাবো যে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারগুলো। এটা তো দর্পণ, এটা একটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে মানুষ, মনে রাখবে। আচ্ছা আমরা কেন নিজেকে আয়নায় দেখতে পাই জানো, কারণ রশ্মিটা চোখে এসে পড়ে, আমাদের কোথায় এসে পড়ে, চোখে। আমরা দেখি কি দিয়ে, চোখ দিয়ে। তাহলে আমি যদি এটা মুখ ধরে নিই, এটা হচ্ছে চোখ, এটা চোখ মনে হচ্ছে আই, একটু বড় করছি তোমাদের সুবিধার জন্য। এখানে ধরো হেড, মাথা আছে, মাথা আই, আর এটা পায়ের পাতা, মানে লেগ বা ফিট আমরা করতে পারি, কিন্তু লেগ না করে এটা ফিট করলাম, ধরো পায়ের পাতা, তো তাহলে ফিট। তাহলে আমার যদি ফুল প্রতিবিম্ব, মানে আমাদের ফুল ইমেজ যদি আমরা দেখতে যাই নিজেদেরকে, তাহলে কি করতে হবে, এক হচ্ছে পায়ের পাতা থেকে যে আলোক রশ্মিটা আসবে দর্পণে আপতিত হবে, সেই রশ্মিটাকে চোখে এসে পড়তে হবে, তাহলে আমরা পায়ের পাতা দেখতে পাবো। তার মানে এইখানে রশ্মিটাকে এরকম ভাবে এসে প্রতিফলনের নিয়ম অনুসারে এখানে পড়তে হবে, চোখে পড়তে হবে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের পায়ের পাতা। তাহলে একইভাবে যদি মাথা আমরা দেখতে, তাহলে কি হবে, একই মাথা থেকে রশ্মি আসবে, দর্পণে পড়বে, সেটা কোথায় এসে পড়বে, চোখে এসে পড়বে।
তাহলে এই দুটো হলে আমরা দেখতে পাবো। তাহলে মানুষের দৈর্ঘ্য কত? মানুষের ধরছি আমি এই মাথা থেকে চোখের যে হাইট সেটা হচ্ছে আমি এ, আর এই চোখ থেকে পায়ের পাতা যেটা হাইট সেটা হচ্ছে বি। তাহলে মানুষটার দৈর্ঘ্য কত? মানুষের দৈর্ঘ্য এ প্লাস বি। মানুষের দৈর্ঘ্য এ প্লাস বি, কারণ মাথা থেকে চোখের হাইট, চোখ থেকে পায়ের হাইট। তাহলে আমাদের দর্পণ লাগবে কতটা? দর্পণ লাগবে এইটুকু। তাহলে স্যার এইটুকু তো লাগবে বুঝলাম, এইটুকু যে এ প্লাস বি এর অর্ধেক সেটা স্যার আমরা কি করে বুঝবো? দেখি, এই যে ফিজিক্সটা বলেছি না খুব ইন্টারেস্টিং, একটু হলে নেশা লেগে যাবে। তাহলে দেখি ওটা কি করে হচ্ছে। ওই দর্পণটা যে আপনি বলে দিচ্ছেন স্যার এ প্লাস বি বাই টু, স্যার কি করে হচ্ছে? তাহলে দেখি, তাই তো? দেখবে তো? দেখো, ছবিটা একটু বড় করলে ভালো হতো তোমার জন্য। তাহলে আমার দর্পণ কতটা লাগবে স্যার? এইটুকু লাগবে কিন্তু, ঠিক আছে? দর্পণ লাগবে আমাদের এইটুকু। আমরা কি করলাম, নীল কালিতে কতগুলো যোগ করলাম, দেখা দেখতে পেয়েছো? এটি যেহেতু আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এই দুটো সমান, তাই তো? এই দুটো সমান যদি হয় তাহলে এইটা যতটা এটা ততটা হবে না আমার। তাহলে এই টোটাল যদি বি হয় তাহলে আমার এই উপরটা স্যার কত, শুধু এইটুকু কত? বি বাই টু। উপরটাও বি বাই টু, নিচটাও বি বাই টু হবে। হিসাব তো তাই বলছে। সেম ভাবে এই উপরটা কত হবে? এটি যদি দাগ দেওয়া হয়, দাগ দিতে হবে, দাগ দিলে কি হবে? উপরটা হবে যে এ বাই টু, নিচটা হবে স্যার এ বাই টু। এটা বুঝতে পারেনি? যেহেতু আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে এই যে রেখাটা ত্রিভুজটার এই জায়গা থেকে এই জায়গার যা দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হাফ হবে। তাহলে আমার কতটুকু দর্পণ? এইটুকু দর্পণ। এইটুকু দর্পণ মানে কত স্যার? এ বাই টু প্লাস বি বাই টু, হ্যাঁ কি না? কারণ এই উপর দিকের পোর্শনটা বাদ, আমার তো এই পোর্শনটা বাদ, আমার তো এইটুকু দরকার। এইটুকু কত আছে? বি বাই টু আছে, আর উপর দিকে কত আছে? এ বাই টু আছে। তাহলে যোগ করলে স্যার কত হয়? দুই লসাগু করলে এ প্লাস বি বাই টু। তাহলে দর্পণের হাইট আমরা কত পেলাম? আমরা এ প্লাস বি বাই টু। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা ব্যক্তি যদি তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায় তাহলে তার নিজের দৈর্ঘ্যের অর্ধেক মাপের দর্পণ ব্যবহার করলেই সেটা দেখতে পাবে। 3 নম্বরে আমরা কি দেখবো? দুটা দর্পণ ধরো পরস্পর থিটা কোণে আনত আছে। লিখছি তাহলে দুটি দর্পণ পরস্পর থিটা কোণে আনত থাকলে কি হবে? প্রতিবিম্বের সংখ্যা কি লিখবো? প্রতিবিম্বের সংখ্যা সেটা কত হবে স্যার? 360 ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান। মনে রাখবে কি হবে? 360 ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান। স্যার এক্সাম্পল, তাহলে আমি বলছি দুটো দর্পণ স্যার 90 ডিগ্রি কোণে। তাহলে 90 ডিগ্রি কোণে যদি দুটো দর্পণকে রাখা হয় তাহলে কেমন ভাবে রাখবো স্যার? দেখান। তাহলে কত বেরোচ্ছে সেটা দেখি। তাহলে এন প্রতিবিম্বের সংখ্যা এন দিয়ে প্রকাশ করি আমরা। এন সমান কত আছে স্যার? 360 ডিগ্রি বাই 90 মাইনাস ওয়ান স্যার। 4 মাইনাস 1 মানে 3 স্যার। তাহলে আমরা যদি দেখি দুটো দর্পণকে আমি দেখাচ্ছি, ধরো এরকম করে 90 ডিগ্রিতে রাখা হয়, দুটো আলাদা আলাদা দর্পণ, ঠিক আছে? এটা একটা দর্পণ আর এটা একটা দর্পণ। 90 ডিগ্রি কোণ রেখেছি স্যার। তিনটা ইমেজ কি করে হলো স্যার? এইখানে ধরো বস্তুটা আছে, এই দর্পণে এই বস্তুটার জন্য সেম জায়গায় সেম দূরে একটা কি ইমেজ পড়বে না? পড়বে। এই দর্পণের জন্য এইটার জায়গায় ইমেজ পড়বে না? পড়বে স্যার। এই দর্পণ দুটো যেহেতু কোণাকুণি আছে তাহলে এই দর্পণ দুটোকে আমরা কাল্পনিক ভাবে ধরে নিতে পারি যে এখানে এরা বর্ধিত আছে। এইটা আমি ধরে নিতে পারি যে এইদিকে বর্ধিত আছে। তার জন্য কি আমরা ধরতে পারি যে এই যে I1 এর জন্য একটা ইমেজ তৈরি হবে এখানে, আর এই I2 এর জন্য একটা ইমেজ তৈরি হবে এখানে স্যার।
এই দুটো ইমেজ এক জায়গাতেই পড়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমাদের কটা ইমেজ, এই একটা বস্তু ইমেজ 1 2 3, সমতল দর্পণে কটা, যদি দুটো দর্পণে এই 90 ডিগ্রি কোণে থাকে, দুটো দর্পণ যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তিনটা ইমেজ পাওয়া যাবে, এবার যদি দুটো দর্পণ ধরো 45 ডিগ্রি কোণে আছে, তাহলে কটা ইমেজ পাওয়া যাবে তোমরা কমেন্টে জানাও। ক নম্বর চলছিল আমাদের? 3 4 4 হয়নি সম্ভব, যাই হোক। প্রতিফলনের ফলে প্রতিফলনের ফলে বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি পেলাম? প্রতিফলনের ফলে বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি। এই 4-5টা প্রপার্টি আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের সমতলের উপর যে যে কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা পারবো। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।